বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশের আমির আহ্বানে নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ বিষয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন যে এখন মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে সংলাপে অংশগ্রহণের জন্য। এই মাসের 4 তারিখে আমাদেরকে মহামান্য রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, সংলাপে অংশগ্রহণ করা না করা এবং আমাদের এই বিষয়ে কি বক্তব্য, এই বিষয়ে আজকে সাংবাদিকদের সামনে তুলে ধরার জন্য, দেশবাসীকে এই বিষয়টা অবগত করার জন্য আজকের সংবাদ সম্মেলনে হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমির। আজকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যক্ষ মুসাদ্দিকুল্লাহ আল মাদানী। আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য খন্দকার গোলাম মাওলা। আরও উপস্থিত আছেন প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম। উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সহকারী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ শেখ ফজলুল আলী মাসুদ, সাংগঠনিক সম্পাদক জনাব কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক জনাব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা ওসমান হোসেন জাফরি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেসারউদ্দিন এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃত্ব। আজকে আমরা জানি বছরের প্রথম দিন হিসাবে স্বাভাবিকভাবেই সাংবাদিক বন্ধুগণ অনেক ব্যস্ত থাকে। আরও বেশ কয়েকটা রাজনৈতিক প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলিতেও আমাদের অনেক সাংবাদিক বন্ধু বলেছেন যে আমরা দুঃখিত, আমরা হয়তো একটু পরে অংশগ্রহণ করবো, এই জন্য আমাদের একটু বিলম্ব হয়েছে আজকে শুরুটা আছে, এই জন্য আমরা দুঃখিত। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯ আমেলার আরও সদস্যবৃন্দ আছে, এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম যেহেতু দীর্ঘ সবাই এখানে আছেন, সবাই নাম বলছি না, সবাই এখানে আছেন, আপনারা হয়তো আছেন। এখন এ পর্যায়ে আজকে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুরু করবেন, দিতে আছে কপিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নতুন বছরের প্রথম দিনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় সবাইকে আন্তরিক মোবারকবাদ
ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতা, সমৃদ্ধি ও শান্তির জন্য বাঙালি জাতির নতুন ঐতিহাসিক সংগ্রামের সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশেষ করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত মহান বীরদের সশস্ত্র স্মরণ করছি। ভক্তি ও শ্রদ্ধা নিয়ে স্মরণ করছি রাজনীতির দার্শনিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইকে, যিনি বাংলার মানুষের মনস্তত্ত্ব, চরিত্র, মেজাজে শরীয়র গভীর অনুধাবন থেকে আমাদেরকে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পথ দেখিয়ে গেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সাংবাদিক সম্মেলন মূলত নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত রাষ্ট্রপতির সংলাপের আহ্বানের প্রেক্ষিতে আমাদের অবস্থান তুলে ধরার জন্যে। এ বিষয়ে এই মুহূর্তে আমাদের অতীত অভিজ্ঞতা, নিজস্ব বিশ্লেষণ ও নৈতিকতার পটভূমিতে দাঁড়িয়ে আমাদের অবস্থান পরিষ্কার করা জরুরি মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই একমত হবেন, সরকারের চেয়ে রাষ্ট্র অনেক বড় ধারণা। সরকার দলের হয় আর রাষ্ট্র হয় সবার। সেই রাষ্ট্রের প্রধান যখন কোনো সংলাপের আমন্ত্রণ জানান, তখন তাতে সাড়া দেওয়া নাগরিক দায়িত্ববোধের অংশ হয়ে দাঁড়ায়। এই বোধ থেকেই আমরা 2012 ও 2017 সালের সংলাপে অংশ নিয়েছিলাম। কিন্তু তিক্ত সত্য হলো, আমরা চরমভাবে হতাশ হয়েছি। 2012-এর সংলাপে গঠিত নির্বাচন কমিশন 2014 সালে ক্ষমতাসীনদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে একতরফা নির্বাচন এর আয়োজন করেছে, যেখানে 153 জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী দেখানো হয়েছে। আর 2017-এর সংলাপের পর গঠিত কমিশন 2018 সালে একটি চরম বিতর্কিত ও অগ্রহণযোগ্য নির্বাচন করেছে, যাকে অনেকেই মধ্যরাতের নির্বাচন বলে আখ্যায়িত করে থাকে। এই দুই জাতীয় নির্বাচন এতটাই বিতর্কিত ও জালিয়াতিতে পূর্ণ যে তা জাতি হিসাবে আমাদেরকে চরম হতাশ, বিব্রত ও লজ্জিত করেছে। আরও হতাশাজনক ব্যাপার হলো, এই ইসির নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এসব কলঙ্কময় নির্বাচনের দায়ে তারই গঠিত কমিশনকে কোনো রকম জবাবদিহিতার আওতায় আনেননি, কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে রাষ্ট্রপতির সাথে সংলাপকে আমাদের কাছে অর্থহীন বলে মনে হয়। তাছাড়া অতীতের দুটি সংলাপে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাষ্ট্রপতির কাছে আমাদের গঠনমূলক প্রস্তাবগুলোর কোনোটাই মূল্যায়ন করা হয়নি। যে দল তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে, তিনি সেই দলীয় স্বার্থের বাইরে যেতে পারেননি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে বৈধ এবং শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের যথার্থ বহিঃপ্রকাশ ঘটে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে জন্মের পর থেকে 1988 সালের 3রা মার্চ জাতীয় পার্টির অধীনে অনুষ্ঠিত হাস্যকর নির্বাচন, 1996 সালের 15ই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত একতরফা নির্বাচন এবং 2014 সালে 5ই জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত একতরফা নির্বাচন, এই তিনটি চরম বিতর্কিত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বাকি সবগুলো অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনে জোটগতভাবে এবং এককভাবে অংশ নিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনকল্যাণে বিবিদিত একটি দেশপ্রেমিক শান্তিকামী রাজনৈতিক দল হিসাবে জনমতের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও পদক্ষেপের ক্ষেত্রে
দেশের জনগণের অনুভূতি, দেশপ্রেমিক বুদ্ধিজীবী শ্রেণীর পরামর্শ ও মতামত এবং সিভিল সোসাইটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণকে অধিকতর মূল্যায়ন করে থাকে। দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ নিয়ে দেশের চিন্তাশীল মহল, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণের মাঝে আমরা কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না। বরং জনগণ মনে করছে রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে বলে জনগণ মনে করে না। অতএব জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সমঝোতা, সমন্বয় ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা আলাপ আলোচনা ও সংলাপের বিরোধী নই। দেশকে রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত করতে হলে, সংঘাতের রাজনীতি পরিহার করতে হলে ফলপ্রসূ সংলাপের কোনো বিকল্প নেই। আর ফলপ্রসূ সংলাপ হতে হলে সংলাপের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে। দেশবাসী মনে করে নির্বাচন কমিশন গঠন নয়, বরং সংলাপ হওয়া উচিত। নির্বাচনকালীন সরকার কাঠামো নিয়ে দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংলাপ হওয়া উচিত। রাষ্ট্রের অভিভাবক হিসাবে মহামান্য রাষ্ট্রপতি এমন একটি ফলপ্রসূ সংলাপের উদ্যোগ নিতে পারেন। জন আকাঙ্ক্ষার আলোকে এমন একটি সংলাপ হলে তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই অংশ নিবে। চলমান ইউপি নির্বাচনে নৈরাজ্য এবং দস্যুতা সম্পর্কে আপনারা জানেন। সারা দেশের ইউপি নির্বাচনগুলোতে নৈরাজ্যজনক অবস্থাতে দেশে কোনো নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। ধাপে ধাপে আয়োজিত ইউপি নির্বাচনের প্রতিটি ধাপেই 10%-এর বেশি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রত্যেকটি জায়গায় সরকার দলীয় প্রভাবশালী মন্ত্রী এবং এমপিরা সরাসরি প্রভাব খাটিয়েছেন। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তার নির্বাচনী এলাকা কুমিল্লার লাকসামে একটি ইউনিয়নেও নির্বাচন হতে দেয়নি। মনোহরগঞ্জ উপজেলায়ও তার লোকজন কাউকে মনোনয়নপত্র তুলতে দিচ্ছেন না। সারা দেশে এ জাতীয় বহু ঘটনা রয়েছে। তাই যেসব ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হয়েছেন, আমরা সেসব ইউনিয়নে আবারও নির্বাচনের দাবি জানাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থীদের উপর বিভিন্নভাবে হুমকি, ধুমকি ও জুলুম নির্যাতন করা হয়েছে। যেসব ইউপিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের উপর হামলা ও নির্যাতন করা হয়েছে, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা সে সবের সুষ্ঠু বিচার দাবি করছি। দ্রুত সন্ত্রাসী এবং দস্যুদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা একমত হবেন, নিশ্চয়ই রাষ্ট্র গড়ে ওঠে মূলত সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ও রাজনৈতিক সংস্কৃতির উপরে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি শক্ত আইনভিত্তিক, সুসংহত কাঠামো নির্ভর হয় এবং কার্য পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন হয়, একই সাথে রাজনৈতিক সংস্কৃতি পারস্পরিক শ্রদ্ধাশীল হয়, তাহলে দেশ এগিয়ে যায়। বাংলাদেশের দুর্ভাগ্য, লক্ষ লক্ষ শহীদদের জীবনের বিনিময়েও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা যায়নি, প্রাতিষ্ঠানিক কাঠামোবদ্ধ করা যায়নি, নিয়োগ, কার্য পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রভাব মুক্ত করা যায়নি। এ যাবৎকালে যারাই দেশ পরিচালনা করেছে তারা সবাই এজন্য দায়ী। যে যত বেশি সময় দেশ শাসন করেছে তার দায় তত বেশি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইনমন্ত্রী বলে বেড়াচ্ছেন ইসি গঠনে আইন করার মতো সময় নাই। নানা বিতর্কিত পন্থায় টানা 13 বছর ক্ষমতায় থেকে যখন বলেন ইসি গঠন সংক্রান্ত আইন করার সময় পান নাই, তখন একে মতলববাজি ছাড়া অন্য কিছু বলা যায় না। আমরা এই মতলববাজি ও টাল বাহানার তীব্র নিন্দা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপ বর্জন করার সাথে সাথে জনগণের ভোটের অধিকার প্রাপ্তির জন্য একগুচ্ছ প্রস্তাবনা পেশ করছে। এখানে প্রসঙ্গত অনেকেই ইসি গঠন নিয়ে আইন প্রণয়নের কথা বলছেন। আইন প্রণয়নের প্রস্তাব যৌক্তিক এবং এটা সাংবিধানিক বাধ্যবাধকতাও বটে, কিন্তু প্রশ্ন হলো আইন প্রণয়ন করবে কে? একটি বিতর্কিত নির্বাচনে ক্ষমতা দখল করা সংসদবৃন্দ যাদের নিজেদেরই নৈতিক ভিত্তি নাই, একটি দলন্দ ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের সুবিধাভোগী সংসদ বৃন্দ কোনো স্বাধীন নিরপেক্ষ আত্মমর্যাদাশীল ইসি গঠনে কার্যকর আইন প্রণয়ন করবে এমন আশা করা বাহুল্য। সেজন্য আমরা বলবো নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন অবশ্যই করতে হবে, তবে জনগণ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই সংসদের উপরে ইসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন তৈরির দায়িত্ব দিতে চায় না। বরং আমরা বলবো সকল রাজনৈতিক সংগঠন ও সমাজের স্টেক হোল্ডারদের সমন্বয়ে কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করুন। সেই কনস্টিটিউশনাল কাউন্সিল ইসি গঠন সংক্রান্ত আইন প্রস্তুত করে চলতি নির্বাচন কমিশন গঠন করবে। কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন নতুন ইসির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে নতুন গ্রহণযোগ্য সংসদে ইসি আইন চূড়ান্ত করতে হবে। দাবি 2, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরস্পর সম্পর্কিত, ফলে বিচ্ছিন্নভাবে একটি প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করা প্রকারান্তরে মূল ইস্যুকে আড়াল করা নামান্তর। সেজন্য নির্বাচন কমিশন গঠনের সাথে সাথে নির্বাচনকালীন সরকার ইস্যুও গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণিত বাস্তবতা। তাই নির্বাচনের সময় অবশ্যই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। দাবি 3, আমাদের সংবিধানের 118-5 উপধারায় নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণ পদ্ধতিকে বিচারপতিদের অপসারণ অনুরূপ করা হয়েছে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন উভয়টাই সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও ইসির কোনো ভুল, অন্যায় ও অনিয়মের প্রভাব অনেক বেশি ও বিস্তৃত। সেজন্য ইসলামী আন্দোলন প্রস্তাব করছে যে ইসি আয়োজিত প্রতিটি নির্বাচনের পরে কনস্টিটিউশনাল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন ও ইসির মূল্যায়ন করতে হবে। নির্বাচনে কোনো ধরনের অসততা, অদক্ষতা ও পক্ষপাত পাওয়া গেলে নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা থাকতে হবে। দাবি 4, জনপ্রশাসন, আইন, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়কে নির্বাচনকালীন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করতে হবে। দাবি 5, নির্বাচন কমিশনের বাজেট সচিবালয় ও পরিচালনার নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে। দাবি 6, নির্বাচনকালীন সহিংসতার প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব ইসিকেই নিতে হবে। দাবি 7, সাম্প্রতিক নির্বাচনগুলোতে স্থানীয় কর্মকর্তাদের কাউকে দলীয় লেজুর ভিত্তি করতে দেখা গেছে। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাদেরকে চিহ্নিত করে স্থায়ীভাবে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতার 50 বছর পরে এসেও ক্ষমতা হস্তান্তরে শান্তিপূর্ণ উপায়ে নির্ধারণে এই ব্যর্থতা আমাদের জন্য লজ্জাজনক। স্বাধীনতার বিগত 50 বছরে কেন একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের রূপরেখা হলো না? এখনও কেন জনগণের ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হয়? এর জবাব স্বাধীনতা পরবর্তী যে 3টি দল রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকেই দিতে হবে। 3টি দলই সংবিধানকে অবজ্ঞা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যারা বিগত দিনে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করে জনগণের অধিকারকে কুক্ষিগত করেছে, তাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড় হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে, রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
পরিশেষে দেশের উদ্ভূত পরিস্থিতির থেকে উত্তরণের জন্য সকল পক্ষকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সাংবাদিক বন্ধুগণ, লিখিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে প্রশ্ন করতে পারেন। 4 তারিখ। সাংবাদিকদের মাধ্যমে আমরা তো ব্যাপারটা পরিষ্কার করলাম যে আমাদের সিদ্ধান্তটা কি। এরপরে নিয়মতান্ত্রিকতার যেটা নিয়ম সেটা আমরা সেভাবে করব। আপনারা যে প্রস্তাবনাটা এখানে দিয়েছি সংলাপে অংশ নিয়ে তো রাষ্ট্রপতিকে এই প্রস্তাবনা দিতে পারতেন, সেটা দিলেন না। এটা আগে পরে আমরা 3 বার দিয়ে আসছি, এটা পিছনে বলছি, এটা কোনো ফল হয় না বিধায় আমরা এটাকে কোনো অর্থবহ মনে করছি না, অর্থহীন মনে করছি বিধায় আমরা সাংবাদিকদের মাধ্যমে এই কথাটা আমাদের ব্যক্ত করছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই সংলাপকে ফলপ্রসূ বলছেন না, যেহেতু এই সংলাপ ফলপ্রসূ না এবং এই রাষ্ট্রপতির অধীনে আগামী জাতীয় নির্বাচন কমিশন গঠন করা হবে, তাদের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যাবেন কিনা? এটাতেই সংলাপ না তাহলে নির্বাচনে যাবেন সেটা পরবর্তীতে আমরা পর্যালোচনার পরে তখন বলবো আমরা যাবো কি যাব না। এখনই তো সেটা আগাম বলা যায় না, সময় বলে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলবো ইনশাআল্লাহ। আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিকান্দার রহমান, বাংলাদেশ হচ্ছে আপনারা এই দাবি করছেন দল হিসেবে, এই দাবি বেশ কয়েকটা রাজনৈতিক দল করেছে এবং বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি একই দাবি করেছে। আপনারা কি সেক্ষেত্রে আপনাদের দাবি আদায় যুগপথ আন্দোলনে যাবেন? না, সেটা যাওয়ার মতো এখনো আমাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে আমরা শেষে আমি কথাটা বলেছি যে আমরা সমস্ত রাজনৈতিক দলসহ সচেতন সমস্ত বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে আমরা তাদের সহযোগিতা সবাই একাত্রে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করার এই কথাটা আমরা এখানে বলা আছে। সেটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে দেখব যে কীভাবে আদায় করা যায় পর্যায়ক্রমে। ধন্যবাদ সবাইকে, শুকরিয়া, সবাইকে আপ্যায়ন, আলহামদুলিল্লাহ আপ্যায়ন।